মিটের রেকর্ডিং কি মিটের কোথেকে রেকর্ডিং করা যায়? এখানে এখানে কোথায় সেটিং? আচ্ছা, এটা ফ্রি ভার্সন, এটাতে হ্যাঁ, এটাতে হবে না। যাই হোক, আমরা ইয়া দিয়ে করি, ওই যে সিসিএনএ ক্লাস, এটা দিয়ে রেকর্ড হয়, ঠিক আছে? তো আমি পরে এটা দিয়ে ইয়াতে আপলোড করে দিব না, হ্যাঁ। আচ্ছা, আমাদের কিছুটা মনে হয় রেকর্ড হয় নাই। আচ্ছা, যতটুকু গেছে সেটা সমস্যা নেই। তার আমি একটা সামারি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রথম প্রত্যেকটা পার্টিকুলার জবের জন্য পার্টিকুলার সিভি ক্রিয়েট করতে হবে। কেন? আলাদা আলাদা জবের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড ম্যাচ করতে হবে, এবং এইচআর যে পলিসিতে কল করে, ইন মোস্ট কেসেস দেখা গেছে যে 80% বা তার বেশি যদি কিওয়ার্ড ম্যাচ না করে সিভির সাথে, তাহলে ওই সিভি দিয়ে ইন্টারভিউ কল পাওয়া যাবে না, এটা ধরেই নেওয়া যায়। এরপরে আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমি যখন প্যারাডাইজে ছিলাম, প্যারাডাইজে জব করতাম, তখন মোটামুটি ওকে 20টার মতো সিভি, আমার এক জুনিয়রকে, আমার নকের একজন ইঞ্জিনিয়ারকে 20টা সিভি ওকে দিয়ে বললাম যে তুমি এইখান থেকে 7 থেকে 8টা সিভি আমাকে বেছে দাও যেগুলা এই ক্রাইটেরিয়া থাকা লাগবে। তো দেখলাম উইদিন 4 মিনিটস ও সিভিগুলো নিয়ে আমার কাছে রিটার্ন করলো। 20টা সিভি রিভিউ করতে হি টুক 4 মিনিটস টাইম। তাহলে পার সিভিতে কতক্ষণ? ফোর মিনিটস হচ্ছে কত সময়, কত সেকেন্ড? 4 × 6 424, 240 সেকেন্ড ডিভাইডেড বাই 20, 12 সেকেন্ড পার সিভি। ক্যান ইউ ইমাজিন? তাহলে তোমাকে কোন জিনিসটাতে ফোকাস করতে হবে? সেটা হচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, সবাই যদি চুপ করে থাকে তাহলে তো আমি বুঝতে পারবো না যে কথা শোনা যাচ্ছে কিনা। একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ। তাহলে দেখা গেল যে এখানে এত কম সময়ের মধ্যে ফোকাস করতে হবে যে আমি যেই পারপাসের জন্য সিভিটা লিখতেছি, আই হ্যাভ টু মিট দ্যাট পারপাস। তাহলে প্রথম হচ্ছে জব সার্চটা করা খুব বেশি ইম্পর্টেন্ট। জব সার্চ মানে হচ্ছে ওই পার্টিকুলার জবে আমি কি কতটুকু ম্যাচ করতে পারি, মিট আপ করতে পারি রিকোয়ারমেন্ট, এবং ওই রিকোয়ারমেন্টগুলোর মধ্যে আমি সিভিতে ততগুলাই লিখব যতগুলা আমি জানি। এবং দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আছে যে ফর এক্সাম্পল তুমি অনেক কিছুই জানো, ফর এক্সাম্পল ইউ আর এ গুড ক্রিকেটার, ইউ মাইট বি খুব ভালো ব্যাডমিন্টন খেলো, কিন্তু তুমি জব করতে চাচ্ছ রেস অনলাইনের নক-ইন নেটওয়ার্ক অপারেশন সেন্টারে। তাহলে ওই ক্রিকেট খেলা, তারপরে ব্যাডমিন্টন খেলা, এই জিনিসগুলার কিওয়ার্ড তোমার এখানে কি ইম্পর্টেন্ট? অথবা তুমি ফটোগ্রাফি করতে ভালোবাসো, এই কিওয়ার্ডগুলা এখানে কি ইম্পর্টেন্ট? তাহলে কি কি ধরনের কিওয়ার্ড দিতে হবে এখানে এই পার্টিকুলার ওই জবটার জন্য সিভিতে, যা ওরা চাচ্ছে? অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তোমাকে জানতে হবে যে তোমার বেসিক জিনিসগুলো তো তুমি জানবা, তখন তোমাকে এমফেসাইজ করতে হবে কোনটার উপরে?
ওদের জব রিকোয়ারমেন্টে ওরা কি কি চাচ্ছে, ঠিক আছে। এরপরে আছে যে এই বিষয়গুলো হচ্ছে মানে স্কিলস, ট্রান্সফারেবল স্কিল, এগুলা যে জিনিসগুলা এগুলো হচ্ছে নিজেকে একটু ডেভেলপ করার বিষয়, এগুলাতে আমি ডিটেল যাব না। তারপরে হচ্ছে টিম ওয়ার্ক, লিডারশিপ, এই জিনিসগুলো একটু পড়ে নিব, আমি এটা দিয়ে দিব, ঠিক আছে। আমি কি পয়েন্টগুলো টাচ করে যাব আর কি। এরপর হচ্ছে লিসেনিং জিনিসটা, লিসেনিং অ্যান্ড রাইটিং, রিটেন কমিউনিকেশন, এই জিনিসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে দেখা গেছে যে অনেকেরই যদিও খুব সবাই এই জিনিসটা ধরে না, রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রে সিভিতে দেখা গেছে যে তুমি একটা সেন্টেন্স লিখেছো, দ্যাট ইজ গ্রামাটিক্যালি নট কারেক্ট। হ্যাঁ, সবাই খেয়াল করে না হয়তো, কিন্তু খুব বড় অর্গানাইজেশনে ইটস এ সিরিয়াস মিস্টেক। সেক্ষেত্রে ইউ মাইট নট গেট ইন্টারভিউ কল, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর লিসেনিং এর ক্ষেত্রে যেই জিনিসটা হচ্ছে এটা সিভি রাইটিং এর ক্ষেত্রে না, এটা এফেক্ট ফেলে ইন্টারভিউ বোর্ডে। দেখা গেছে যে ইউ আর নট ফোকাসড এনাফ, যে ইন্টারভিউয়ার তোমাকে কি কোশ্চেন করেছে, বাট ইউ আর সেইং সামথিং এলস, তখন এই জিনিসটা এফেক্ট করে। যে ওরাল কমিউনিকেশন, এইটাও ইন্টারভিউয়ের ক্ষেত্রে বিষয়, এটাতে পরে আসবো। এরপরে হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্কিল, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে অলওয়েজ আমি এখনো যে জিনিসটা করি, আই এম ডুইং এ পার্মানেন্ট জব ইন, মানে খুব ভালো একটা অর্গানাইজেশনে জব করছি, আমার জব সুইচ করা এই মুহূর্তে চিন্তা নাই, বাট তারপরেও আমি রেগুলার কিন্তু বিডি জবস বা অন্যান্য জব সার্চ ইঞ্জিন যেগুলো আছে সেগুলাতে ঘাটি। কারণ কি, কারণ কারেন্ট জব মার্কেটে কার এক্সপেকটেশন কি সেটার সাথে আপডেট রাখা, নিজেকে আপডেটেড রাখা। মার্কেটে আমার কোম্পানি হয়তো কারেন্ট টেকনোলজি নিয়ে স্যাটিসফাইড, মার্কেটে সবাই এই একই জিনিস নিয়ে স্যাটিসফাইড হবে এমন কোনো তো কথা নাই, তাই না? এখন মার্কেটে নতুন যেই জিনিসটা আসছে, ফর এক্সাম্পল এখন খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছে তোমার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, স্পেশালি পাইথন, তারপরে ডেভঅপসের কথা বলা যায়। এই জিনিসগুলো তুমি যদি নিজে থেকে জানতে চাও বা কেউ তোমাকে না বললো, সেই ক্ষেত্রে কিভাবে জানা যাবে? ওই যে জব সার্চ করে জানা পসিবল যে এইখান থেকে অমুক জায়গায় এত ভালো একটা অর্গানাইজেশন, সে ওনারা ইঞ্জিনিয়ারদের জন্য ডেভঅপস জানা বাধ্যতামূলক, এটা চাচ্ছে। তো আমার মাথায় এই জিনিসটা চলে আসলো, তাহলে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করা যায়, মেন্টালি প্রিপেয়ার করা যায়, ওই জিনিসটা আমাকে শিখতে হবে ফর মাই বেটারমেন্ট অফ মাই ক্যারিয়ার। এরপর হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্টের সাথে সাথে আমি আরেকটা জিনিস বলবো যে এই যে জিনিসটা বললাম এটাও পার্সোনাল ডেভেলপমেন্টের একটা অংশ। আর নিজে যখন নিজেকে ডেভেলপ করার সাথে সাথে নিজের জায়গায় নিজের জুনিয়রকে প্রিপেয়ার না করতে পারবো, তাহলে কিন্তু আমি আমার বসের সিটে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারবো না। তো কীভাবে? সেটা হলো, আমি যেই পজিশনে জব করছি সেই পজিশনে আমার জুনিয়র থাকতে পারে। এজ এ ফ্রেশার সর্বপ্রথম তুমি এজ এ জুনিয়র হিসেবে জয়েন করবা, এটা স্বাভাবিক, কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে যখন সিনিয়র হবা, তোমার জুনিয়র আসবে কিছুদিন পরে, ওকে তুমি কি জানো, তোমার কারেন্ট পজিশনে কি কি কাজ করতেছো, এই জিনিসগুলো ওকে শিখাইতে হবে। প্লাস তোমার বস কি করছেন সেই জিনিসগুলো তার কাছ থেকে শেখাটা জরুরি, ঠিক আছে? তাহলে দেখা গেল যে আমি বস কি কি করতেছে সেই কাজগুলো মোটামুটি মোরলেস 60-70% জানি, এবং আমার জুনিয়র কি কাজ করতেছে সব জানি, আমার কাজ আমি সব জানি। ওই ডিপার্টমেন্টে ইউ আর দ্য নেক্সট ম্যানেজার, আদারওয়াইজ কি তুমি সিনিয়র হতে পারবা?
সম্ভব? এনিওয়ান? মাহবুব? ওকে, তাহলে এরপরে আসি সিভির স্পেসিফিক বিষয়গুলোতে। কে বলতে পারবে সিভি এবং রিজিউমি দুইটার পার্থক্য? এনিওয়ান? কাইন্ড অফ। আর না, উল্টা হয়ে গেছে। হ্যাঁ, এখন রিজিউমি দেখা গেছে যে অনেকের বিয়ের সময় বলতেছে যে একটা রিজিউমি দাও। তো রিজিউমি মানে হলো জীবন বৃত্তান্ত। হ্যাঁ, দেখা গেল যে সে কি কি করেছে, তার লাইফের স্পেসিফিক বিষয়গুলো সে তুলে ধরলো, যে সে অমুক ইউনিভার্সিটিতে বিবিএ করেছে বা ব্যাচেলর করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, অমুক ইউনিভার্সিটিতে এমবিএ করেছে, তারপরে অমুক প্রতিষ্ঠানে কাজ করছে, এরপর হয়তো তার ফ্যামিলি সম্বন্ধে, তার ফ্যামিলি কে কি করছে, দ্যাটস ইট। আর কারিকুলাম ভিটাতে ইটস টু বি মেনশন যে তুমি অমুক ইউনিভার্সিটিতে কবে গ্রাজুয়েশন করেছো, কবে থেকে কবে, তোমার সিজিপিএ কি ছিল, তোমার মেজর কি ছিল, তারপরে হচ্ছে ওখানে তুমি কি স্পেসিফিক কি কি বিষয় শিখেছো, এটা হতে পারে। এরপরে হচ্ছে যেমন তুমি কোনো জায়গায় যদি জব এক্সপিরিয়েন্স থাকে, ওখানে কবে থেকে কবে পর্যন্ত জব করেছো, ওখানে কি কি কাজ করেছো, কাজের এক অভিজ্ঞতা আছে, কি কি তুমি করতে পারো, এই সব বিষয়ে স্পেসিফিক বিষয়গুলো। ঠিক আছে, এখন আমি যদি জব ইন্টারভিউর জন্য এক্সপেক্ট করি একটা লেটার লেখার জন্য বা অ্যাপ্লিকেশন লেখার জন্য, বা কারিকুলাম সরি এক্সপেকটেশন করি যে একটা লেটার লেখার জন্য, সেই ক্ষেত্রে হোয়াট শুড আই রাইট? একটা রিজিউমি না একটা সিভি? আমি কিন্তু বলেই ফেলেছিলাম অলরেডি, সিভি। তোমার তো প্রত্যেকটা বিষয়ের স্পেসিফিক আইডিয়াগুলো দিতে হবে সিভিতে। যেমন আমি প্রথমেই বলেছিলাম কিওয়ার্ড ম্যাচ করে, তো প্রত্যেকটা কিওয়ার্ড যখন ম্যাচ করে করে এইচআর দেখতেছে যে তুমি কি কি জানো, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু বি ডিটেইলড, এবং ডিটেইলড হইতে হবে ইন প্রপার ম্যানার। এইটা হচ্ছে রিজিউমিক হচ্ছে কোন পারপাসে। এইটা এখন যেমন আমরা আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা এক্সপেক্ট করি সিভি, কিন্তু ইফ ইউ গো টু আমেরিকা, আমেরিকাতে কিন্তু ওরা এত ডিটেল কিছু চায়, ওরা চায় রিজিউমি। ঠিক আছে, ওরা রিজিউমিটা কিভাবে চায়? তোমার পার্সোনাল অ্যাকাউন্ট মানে ইনফরমেশন ওদের দরকার নাই। পার্সোনাল ইনফরমেশন বলতে ইউর ফ্যামিলি ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন তোমার একান্তই ব্যক্তিগত যেটুকু মানে নিজের সম্বন্ধে অতটুকু দিলেই এনাফ। এরপরে হচ্ছে তুমি লাস্ট 3টা জব যদি মোর 3 or more জব এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে লাস্ট 3টা জব সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করবে বা দেখতে চাবে। এর আগে কি করেছো না করেছো, দে আর নট bothered about it. এরপর হচ্ছে কাভার লেটার। হোয়াট ইজ দ্য পারপাস অফ কাভার লেটার? এনিওয়ান?
সোজা কথা হচ্ছে পোস্ট একটা জিনিস, হ্যাঁ এটা মেনশন করে দেওয়া যায় কভার লেটারে। সোজা কথা হচ্ছে ইন মোস্ট কেসেস যে আমাদের কি বলে ওই যারা জব ওই ইন্টারভিউয়ার বা এইচআর এর লোকজন ওরা এক্সপেক্ট করে ইন মোস্ট কেসেস যে তোমার সিভিটার সাথে একটা অ্যাপ্লিকেশন থাকবে। টু মেক দিস সিভি, মানে এইটাকে অ্যাপ্লিকেশন বানানোর জন্য যেই একটা লেটার যে আমি অমুক ডিক্লেয়ার করতেছি যে আই উড এক্সপেক্ট টু গেট অ্যান ইন্টারভিউ কল। এখানে কভার লেটারটা লেখার ক্ষেত্রে তুমি জব পাওয়ার জন্য ইন্টারেস্টেড সেটা বলার চেয়ে আই থিঙ্ক ইট উড বি বেটার টু মেনশন যে আমি ইন্টারভিউতে কল পেতে চাই, যেহেতু এই সিভিটার পারপাস হচ্ছে নট টু গেট দ্য জব, টু গেট দ্য ইন্টারভিউ কল। সে কিন্তু তোমাকে জাজ করবে, বাট ইউ নো জাজ করবে কিভাবে? ইন্টারভিউর মাধ্যমে। তোমার সিভি দেখে কিন্তু তোমাকে জাজ এতটুকুই জাজ করবে যে ওয়েদার ইউ আর ক্যাপেবল টু গেট কল ফর ইন্টারভিউ অর নট, এতটুকুই। ঠিক আছে? এরপর হচ্ছে এই জিনিসগুলো অলরেডি বলে ফেলছি। স্টাইলের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে অনেকে সিভি কপি পেস্ট তার এখানে অমুক বড় ভাইয়ের একটা সিভি পেলাম, উনি কি লেখছে সিভিতে, উনি এটা কপি পেস্ট করে শুধু নামটা চেঞ্জ করে পাঠাই দিলাম। সিভির কোথাও হচ্ছে ফন্টের ফরম্যাট হচ্ছে টাইমস নিউ রোমান, কোথাও ফরম্যাট হচ্ছে এরিয়াল ব্ল্যাক, কোথাও সামথিং এলস। এই ধরনের সিভি কিন্তু আমি খুব প্রায় পাই। এই জিনিসগুলো কিরকম হওয়া উচিত? রাইট। এখানে যদি আমি বোল্ড করার কথা বলি, একটা সিভিতে যদি বোল্ড করার কথা বলি, বোল্ড করা অংশগুলো কোনটা থাকতে পারে? নিজের নামটা বোল্ড করা থাকতে পারে, আর কি থাকতে পারে? আলাদা আলাদা, রাইট, হেডিং গুলা সিভির আলাদা আলাদা সেকশন গুলা বোল্ড করা থাকতে পারে, সর্বোচ্চ এইটুকুই। কিন্তু মাঝখানে কিছু সময় চলতেছিল যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাইতে হইলে আমাকে খুব চকচকা তকতকা ডিফারেন্ট হেভি কালারফুল একটা সিভি মেক করতে হবে। দ্যাট ইজ নট রাইট। হ্যাঁ, অনেকেই যারা বিশেষ করে ফর্মাল লোকজন, ওই ফর্মাল লোকজন তোমার খুব বেশি কালারফুল সিভি দেখলে আরো সিভিটা ডাস্টবিনে ফেলে দেয়। এরকম অনেকেই আছে, অনেক দেখেছি আমি। সো এইটা যেহেতু ফর্মাল রাইটিং, সো ইউ হ্যাভ টু বি ফর্মাল অ্যান্ড এই বিষয়টাতে যে আমি সিভিটা থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার থাকবে কোনটা? অনলি ইয়োর ফটোগ্রাফ। ঠিক আছে? তার মানে বোঝা গেল যে ফটোগ্রাফটা সিভিতে অবশ্যই দেওয়া বাধ্যতামূলক, তাই না? ফটোগ্রাফটা কোন দিকে দেওয়া যায় সিভির? এনি আইডিয়া? সবারই তো সিভি আছে, কেউ কথা বলতেছে না। আপার রাইট কর্নার।
আমি যদি সিভিটা 3 পেজের বানাই বা 2 পেজের বানাই, একদম উপরে এই ডান পাশের কর্নারে ছবিটা দেওয়া যেতে পারে, এবং ছবিটা দেওয়া কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে? যেহেতু ইন্টারভিউয়ার আর যে সিভিটা দেখছে সে আমাকে দেখছে না, at that position my CV is my representative, তার মানে হচ্ছে সিভিতে আমার ছবিটা দিতে হবে, এটা বাধ্যতামূলক। ছবিতে দেখা গেল যে আমি যে ছবিটা দিলাম সেই ছবিতে আমার কোচা কোচা দাড়ি দেখা যাচ্ছে, চুল উস্কো খুস্কো, তারপর হচ্ছে কালার্ড, হেভি কালার্ড শার্ট, ইনফর্মাল শার্ট, আর মেয়েদের ক্ষেত্রে কালার করা চুল হতে পারে, প্লাস হচ্ছে ইনফর্মাল ড্রেসেস। এই জিনিসগুলা কি আমি বাংলাদেশ পার্সপেক্টিভেই বলবো, তোমাদের এক্সপিরিয়েন্স থেকে বলো যে এটা কি এক্সপেক্টেড? সবাই তো চুপচাপ থাকলে হবে? আমি তো আগেই বলে নিয়েছি আজকের সেশনটা হচ্ছে ডিসকাশন টাইপ। তাহলে কেমন হইতে হবে? যেহেতু আমি ফর্মাল একটা লেটার লিখছি, টু বি স্পেসিফিক ফর্মাল একটা অ্যাপ্লিকেশন লিখছি, তার মানে হচ্ছে আমি যেই ছবিটা দিচ্ছি দ্যাট ফটোগ্রাফ মাস্ট বি ফর্মাল। তার মানে আমি যখন ইন্টারভিউতে যাব ওইখানে যেরকম ফর্মালি যাব, আমার সিভির যেই ছবিটা দিব ওই সিভির ছবিটাও ফর্মাল রিপ্রেজেন্টেশন হতে হবে। ছেলেদের ক্ষেত্রে ওই যে কোচা কোচা দাড়ি থাকা যাবে না, ফুল ট্রিমড অথবা ক্লিন শেভড। এরপরে হচ্ছে অনেকের দেখা গেছে যে চিপটা রাখ, হ্যাঁ যদি দাড়ি রাখেন, হ্যাঁ দাড়ি রাখার মতো রাখতে হবে। যেমন ইফ ইউ গো টু বাংলাদেশ আর্মি, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং করে বা আপনি সিনিয়র কোনো পোস্টে এখন যদি যান, এই এখন যেই বয়স আছে এই বয়সে আপনি প্রথম লাইনে দাঁড়ালেন, ওখান থেকে আপনাকে বের করে দিবে কোচা কোচা দাঁড়িয়ে থাকলে, ঠিক আছে? তো এই জিনিসগুলো সবাই বলে না, কিন্তু আমি যেহেতু ইনফর্মাল একটা ডিসকাশন আমাদের নিজেদের মধ্যে, নিজেদের জুনিয়র্স এবং সিনিয়র্স মানে সবাই নিজেরাই আছি এখানে, এই জিনিসগুলো আমি বলছি এই কারণে। এই জিনিসগুলো কিন্তু কেউ মেনশন করবে না। দেখা গেছে যে একজনের কাছে আমাদের নিজেদেরই অনেক ভাইকে আমি দেখছি যে একজনের সিভি ওনার হাতে আসছে, দেখা গেছে যে সিভিটা ইজ নট প্রপারলি রিটেন। তখন উনি কি করবে, উনি ফিরতি কিন্তু ওই ছেলেটাকে নক দিয়ে বলবে না যে তোমার সিভিতে এই ভুলটা আছে, উনি সিভিটা কিন্তু ডাস্টবিনে ফেলে দেবে, ঠিক আছে? সো এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। আর এই ফর্মালিটির বিষয়টা তো বললাম, ফরম্যাটের বিষয়টা বললাম। ফরম্যাট হচ্ছে সিভিতে যে এক্সপিরিয়েন্স বা স্পেসিফিক বিষয় যেগুলো লিখবো সেগুলো এই যে এরকম আমি পয়েন্ট পয়েন্ট আকারে লিখতে পারি, কিন্তু যদি এই বিষয়গুলো স্পেসিফিক বিষয়গুলো যদি লাইন সেন্টেন্স ফুল সেন্টেন্স আকারে লিখি তাহলে কিরকম হবে, একটা এসে হয়ে যাবে না? ফর এক্সাম্পল সবার জন্য যদি আমি একটা লম্বা ইনফরমেশন, সেম ইনফরমেশন, এই ইনফরমেশনটাই আমি যেগুলো দেখাচ্ছি এই সব ইনফরমেশনটাকে যদি আমি পয়েন্ট পয়েন্ট আকারে না দেখায়ে ফুল একটা এসে আকারে দিতাম, তাহলে কি সবার জন্য বুঝতে সহজ হইতো নাকি কঠিন হইতো? রাইট। তাহলে যে আমাকে
স্পেসিফিক বুঝতে হবে যে কোন কোন বিষয়গুলো আমাকে পয়েন্ট আকারে দিলে বেটার, সবার বুঝতে সুবিধা হবে, কোন কোন বিষয়গুলো এসে আকারে দিতে হবে। ঠিক আছে, এরপরে যে জিনিসগুলো বাধ্যতামূলক সিভিতে মেনশন করা, পার্সোনাল স্টেটমেন্ট। পার্সোনাল স্টেটমেন্ট বলতে ক্যারিয়ার অবজেক্টিভ তো মেনশন করতে হবে, ক্যারিয়ার গোল। হ্যাঁ, এরপর হচ্ছে এডুকেশন ইজ আ মাস্ট। এটা কিন্তু ইনক্লুডিং ইয়োর সিজিপিএ। তোমার সিজিপিএ মেনশন করতেও পারো, নাও করতে পারো। কিছু কিছু ক্ষেত্রে যারা সিজিপিএ নিয়ে বদার, যেসব কোম্পানি, ওইসব কোম্পানির ক্ষেত্রে ইউ ক্যান মেনশন, আদারওয়াইজ না মেনশন করলেও সমস্যা নাই। এরপর হচ্ছে তুমি যদি এক্সপিরিয়েন্স থাকে, সেই এক্সপিরিয়েন্সটা তোমায় কোথায় মেনশন করবে? both ways। যেমন if you apply to for example স্কয়ার, ওদের অথবা মনে করো যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ওদের প্রত্যেকটা ইয়াতে দেখবা, ওই জব সার্কুলারে দেখবা দে আর আস্কিং ফর মিনিমাম সিজিপিএ 3 or 3.5। ঠিক আছে, সেই ক্ষেত্রে ওদের কাছে সিজিপিএটা মানে হচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে ইউ ক্যান মেনশন ইট। আদারওয়াইজ যদি মেনশন নাও করো, যদি মেনশন করো সমস্যা নাই, যদি মেনশন নাও করো অন্য ক্ষেত্রে সমস্যা নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে এডুকেশন জিনিসটা মেনশন করতে হবে, মাস্ট। হ্যাঁ, সরি, এডুকেশনের কথা তো বললাম। এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্সের বিষয়টা ইউ ক্যান মেনশন। যদি তোমার এক্সপিরিয়েন্স বেশ ভালো এক্সপিরিয়েন্স থাকে, তোমার এডুকেশনের আগে যেতে পারে এক্সপিরিয়েন্সটা। কারণ কি, ইউ আর এমফাসাইজিং অন ইয়োর এক্সপিরিয়েন্স। যদি তোমার এক্সপিরিয়েন্স বেশি থাকে, যদি খুব বেশি না হয়, তাহলে ইউ ক্যান মেনশন ইট আফটার এডুকেশন। ঠিক আছে, শর্ট ট্রেনিং হইতে পারে, শর্ট ট্রেনিংগুলা মেনশন করতে পারো। শর্ট ট্রেনিংগুলা ইউ ক্যান মেনশন আফটার এক্সপিরিয়েন্স অর বিফোর এক্সপিরিয়েন্স। এরপরে হচ্ছে রিলেভেন্ট অ্যাক্টিভিটিস, প্রফেশনাল অ্যাক্টিভিটিস অবশ্যই। এরপরে সোশ্যাল অ্যাক্টিভিটিস বলতে কি কি মেনশন করতে পারো, যেমন তোমার কোনো ভলেন্টিয়ারি ওয়ার্ক, সোসাইটির জন্য তুমি ভালো কিছু করেছো, or something like this। যেমন you like to read a lot, you like to read novel, you are a good cricketer, you are a good photographer, such things কি মেনশন করা উচিত? গুড, তাহলে ওই জিনিসগুলা অ্যাভয়েড করবে। কিন্তু ওই ক্ষেত্রে যেমন মনে করো যে একটা ইন্টারভিউ, একটা জবে অ্যাপ্লাই করছো, যে ওখানে ওরা চাচ্ছে যে তুমি ফটোগ্রাফি জানলে তোমার জন্য বেটার। হ্যাঁ, ফটোগ্রাফার উইল গেট এক্সট্রা প্রিভিলেজ, কিন্তু তুমি পাশাপাশি তুমি ফটোগ্রাফিটাও ভালো করো, সেই ক্ষেত্রে কি করবা? হ্যাঁ, সেই ক্ষেত্রে খুব রাইট, সেই ক্ষেত্রে খুব সুন্দর করে এই যে এইখানে রিলেভেন্ট অ্যাক্টিভিটিসের ভিতরে এখানে খুব সুন্দর করে লিখে দেওয়া যায়। এর আমার একটা ফোন আসছে।
কথা শোনা যাচ্ছে? ওকে ওকে, এরপরে হচ্ছে রিলেভেন্ট অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এটা তো বললাম। সোশ্যাল অ্যাক্টিভিটিস এটার ভিতরে আছে সোশ্যাল অ্যাচিভমেন্ট। সোশ্যাল অ্যাচিভমেন্ট কি? যেমন হতে পারে যে তুমি কোনো ভলেন্টারি ওয়ার্ক করে কোনো অ্যাওয়ার্ড পেয়েছো, বা অফিস থেকে কোনো রিকগনিশন পেয়েছো, বা কোনো অর্গানাইজেশনের মাধ্যমে কোনো রিকগনিশন বা অ্যাওয়ার্ড পেয়েছো, সেই জিনিসগুলো মেনশন করা যেতে পারে। শিওর। হ্যাঁ, অ্যাড করা যাবে অবশ্যই। সেটা অ্যাড করার একটা প্রপার ম্যানার দরকার। হ্যাঁ, শর্ট কোর্সগুলা মেনশন করা যায় কোথায়? মেনশন করা যেতে পারে এক্সপিরিয়েন্সের পরে, বা এই যে ট্রেনিং পোর্শনে। হ্যাঁ, এই যে ট্রেনিং শর্ট কোর্স এই পোর্শনটাতে, এটা আই উড প্রিফার যে এক্সপিরিয়েন্সের পরে। হ্যাঁ, যদি এই জিনিসগুলো তুমি এমফাসাইজ করতে চাও তাহলে এক্সপিরিয়েন্সের আগেও মেনশন করতে পারো, যদি খুব ভালো ভালো কিছু শর্ট কোর্স থাকে তোমার সেক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, টেবিলে প্যাকেটে দেওয়া যায়। এই জিনিসগুলা হচ্ছে ওই এসে আকারে না দিয়ে পয়েন্ট আকারে দেওয়াটা বেটার। এই পয়েন্ট আকারে দেওয়ার ক্ষেত্রে ইউ ক্যান মেক টেবিল, ইউ ক্যান মেক এই যে এরকম পয়েন্ট পয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, টেবিল আকারে দেখা গেছে যে একটা টেবিলের ভিতরে অনেকগুলো ইনফরমেশন দেওয়া যেতে পারে, মেনশন করা যেতে পারে, সেক্ষেত্রে টেবিল ইজ বেটার। আচ্ছা, এই বিষয়ে আর কোনো কোশ্চেন? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি নাই, সেখানে হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড হার্ড স্কিল, অর হার্ড স্কিল, সফট স্কিল। এই জিনিসগুলো হচ্ছে মেনশন দোজ থিংস হোয়াট ইউ নো। যে জিনিসগুলো হচ্ছে ঘোলা ঘোলা আইডিয়া আছে, প্রয়োজনে ওই জিনিসটা নিয়ে 2-3 দিন স্টাডি করে ওই জিনিসটা লেখা বেটার সিভিতে, ঠিক আছে? আদারওয়াইজ দেখা যাচ্ছে যে ওই পরবর্তীতে কোনো সময় একটা কোম্পানিতে জব ইন্টারভিউতে কল পেলা, ওখানে যাওয়ার পরে ইউ মেসড আপ। হ্যাঁ, তোমার সিভিতে অনেক কিছু, অনেক স্কিলের কথা লেখা আছে, বাট ইন্টারভিউ বোর্ডে ইউ কুডেন্ট রিপ্রেজেন্ট ইউরসেলফ। সেই ক্ষেত্রে রাইট রাইট, প্রয়োজন হচ্ছে তুমি যদি লিখতে চাও সেই ক্ষেত্রে ওয়ার্ক ফর ইট, ওই জিনিসটা শেখ 1-2 দিন সময় নিয়ে বা 1 সপ্তাহ সময় নিয়ে ওই জিনিসটা লেখা বেটার। এরপর হচ্ছে রেফারেন্স, আরেকটা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস। মনে করো যে ওইখানে ওবায়দুর মুন্না আছে। হ্যাঁ, ওবায়দুর মুন্না একটা সচিবালয়ে জবের জন্য ইয়া করলো, অ্যাপ্লিকেশন করলো। হ্যাঁ, সচিবালয়ের জবের জন্য অ্যাপ্লিকেশন করে সে রেফারেন্সে নাম লিখলো প্রাইম মিনিস্টারের। শুড ইট বি রাইট? রাইট। শুধুমাত্র জেনে যে তা বিষয় না, দেখা গেছে যে অনেকের ক্ষেত্রেই এমন এমন লোকজনের রেফারেন্স মেনশন করা থাকে, ওই লোকটা তাকে ভালো মতো চেনেই না, অথবা চিনলেও দেখা গেছে যে তার সম্বন্ধে ভালো আইডিয়া নেই, পজিটিভ আইডিয়া নেই। এইটা যদিও খুব বেশি সময় এটা নিয়ে ঘাটাঘাটি হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে। আমার একটা ফোন আসছে আবার। হ্যালো, হ্যাঁ শুয়ে। ওটা আমি জানাবো না তোরা, আমি একটা ক্লাস নিচ্ছি তো, ক্লাসটা নিয়ে তোরা ব্যাক করি ফোন, বুঝছো? আমার হয়তো এই তো 10টা না, সরি 11টা।
আচ্ছা ঠিক আছে, আমি আমি ক্লাসটা শেষ করে ফোন দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? ওকে, রেফারেন্সের যে জিনিসটা বলতেছিলাম, রেফারেন্সে দেখা গেল যে আমি একজনের নাম মেনশন করলাম, বাট হি মাইট নট সে পজিটিভ অ্যাবাউট মি। সেক্ষেত্রে তার নাম মেনশন করা কি রেফারেন্সে আমার ঠিক হবে? উনি খুব, হ্যাঁ উনি খুব জায়ান্ট মানুষ যে, হ্যাঁ উনি, হ্যাঁ ওনার রেফারেন্সের নাম দেওয়া উচিত, প্লাস হচ্ছে যে আমার সম্বন্ধে পজিটিভ কিছু বলবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইখানে একটা স্যাম্পল সিভি আছে, ইট ডাজেন্ট মিন যে এটাই সবাই কপি করবে। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল হইতে পারে। হ্যাঁ, এইটা হচ্ছে যে আহ, আমাদের মানে কি বলে, এটা গ্লোবালি সব দেশে চলানোর মতো একটা সিভি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলা যেতে পারে। হ্যাঁ, এখানে তুমি এই ইয়াটা, এই অ্যাড্রেসটা বাম পাশে দিতে পারো, সিভি ছবিটা হচ্ছে ডান পাশে দেওয়া যেতে পারে, অথবা ছবিটা এখানে দিলেও, অ্যাড্রেসটা এইভাবে থাকলেও এটা, এটাও খারাপ হবে না। ঠিক আছে, তবে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে এখানে একটা ছবি অ্যাড করা বাধ্যতামূলক। এরপর হচ্ছে যে যে বিষয়গুলো মেনশন করলাম, অবজেক্টিভ, অ্যাচিভমেন্ট, স্কিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই এই জিনিসগুলা, অ্যাচিভমেন্ট, স্কিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, এই জিনিসগুলো হচ্ছে মানে ইউ ক্যান শাফল একটা আরেকটার মধ্যে, যে তুমি কোনটাকে বেশি এমফেসাইজ করতে যাচ্ছ ওটাকে আগে দিয়ে অন্যটা পরে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে when you have achieved a job experience, সেই ক্ষেত্রে you can mention achievements first, এরপর হচ্ছে work experience second, skills third, and education fourth. as a fresher তুমি কোনটা মেনশন করতে পারো, যেহেতু জব এক্সপিরিয়েন্স নাই, হ্যাঁ, achievement can be mentioned first, education second, ঠিক আছে, and then skill, ফাইনালি রেফারেন্স। এই যে অনেকের সিভিতে আমি দেখি যে পার্সোনাল ইনফরমেশনের ভিতরে তোমার হাইট, এই স্কিন কালার, হেয়ার কালার, অ্যান্ড দেন হাবি জাবি হাইট, এগুলো এই জিনিসগুলো আসলে দরকার নেই। এরপর হচ্ছে কাভার লেটার, এটা একটা ভালো স্যাম্পল কাভার লেটার, এটাকে দেখে নিতে পারো, আমি এটা দিয়ে দিব না, পরে দেখে নিতে পারো যে কাভার লেটারের ভিতরে কি কি মেনশন করা উচিত। ইভেন কোন পেপারে, কোন ধরনের পেপারে ইউ শুড রাইট, সেটা পর্যন্ত এখানে মেনশন করা আছে। 100 to 120 জিএসএম পেপার, অবশ্যই A4 পেপার। এরপর হচ্ছে থ্রু আউট দ্য সেশন, এই পর্যন্ত আমরা যা বলছি সেই কোশ্চেনগুলা এটা দেখে নিও পরে। এরপরে হচ্ছে ইন্টারভিউতে যাই আমরা, কে বলতে পারবে পারপাস অফ ইন্টারভিউ? রাইট, আমাদের সিভি লেখার পারপাস ছিল ইন্টারভিউতে কল পাওয়া, কিন্তু জব ইন্টারভিউ এর পারপাস হচ্ছে জব পাইতে হবে। আমি সিভি দিয়ে আমাকে নিজেকে রিপ্রেজেন্ট করে আমি ইন্টারভিউয়ারের সামনে বসে আছি, সেই ক্ষেত্রে আমাকে
প্রমাণ করতে হবে ইন্টারভিউয়ের সামনে যে আই এম দ্য রাইট পারসন ফর ইউ অ্যান্ড ফর ইউর প্লেসমেন্ট। এখানে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, সর্বপ্রথম ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন থাকতে পারে, ওই যে তুমি জব সার্চ করে জব সার্চের যেই 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 বিষয়গুলো চাওয়া হয়েছিল সেই বিষয়ের উপরে সিভিটা রাইট করে যে তুমি এই এই জানো, ওইভাবে সিভিটা লেখা হয়েছে। এরপরে ওইটা দেখে তুমি ইন্টারভিউ কল পেয়েছো, তার মানে কি তোমাকে সে যোগ্য প্রার্থী মনে করেছে জাজ করার জন্য। তাহলে কোন কোন বিষয়ে তোমাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে? ইন্টারভিউ বোর্ডে তুমি যেই যেই বিষয়গুলো তোমার স্কিলস, তোমার এডুকেশন, তোমার পার্সোনাল ডেভেলপমেন্ট, তোমার আরও এক্সপিরিয়েন্স, যেসব বিষয়গুলো লিখেছো ওই সব বিষয় থেকেই কোশ্চেন করা হবে। এখন ওই বিষয়গুলো অ্যান্সার, হ্যাঁ ক্লিয়ার। ওটাতে আসতেছি, হ্যাঁ ওই কোশ্চেনটাতে আসতেছি। এখন প্রথম কোশ্চেন হচ্ছে যে আমাকে নিজেকে রেডি করতে হবে যে যেই যেই বিষয়গুলো আমি সিভিতে লিখেছি, তাই না? এরপরে হচ্ছে তোমার ইন্টারভিউয়ার, সে মনে করো যে তুমি এক বছর জব করেছো, তোমার ইন্টারভিউয়ার তোমাকে 3 থেকে 4টা কোশ্চেন করেই বুঝে যাবে যে তুমি আসলে কি কি কাজ করেছো, যদি টেকনিক্যাল ইয়াতে হয়। নন টেক করলে দেখা গেছে যে অনেক জায়গায় অনেক চাপা মারা পসিবল হয়, বাট টেকনিক্যাল জবের ক্ষেত্রে চাপা মেরে আসলে পার পাওয়া যায় না, বুঝেই যাবে, তাই না? এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে, যতটুকু জানি সেই ততটুকুই মেনশন করাটা বেটার। প্রয়োজনে আমি যেটা লিখলাম, হয়তো আমার একটা জিনিস মেনশন করা খুব জরুরি হয়ে পড়েছে, আমি জানি না, মেক শিওর যখন ইন্টারভিউ কল পাবা তখন তুমি ওই বিষয়টা জানো। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত আমি যা যা ডিসকাস করলাম, কারো কি কোনো কোশ্চেন আছে? আমি জিজ্ঞেস করি নাই কোশ্চেন আছে কিনা কারো। ডান দিকে বাম দিকে বলতে দেখা গেছে যে এই দিক থেকে তুমি এডুকেশন দিলা, এই দিক থেকে ওই যে ইয়াতে এই যে এইখানে কিছু থাকলো এই পাশের বর্ডার লাইন ধরে, কিছু থাকলো ডান পাশের বর্ডার লাইন ধরে, এরকম এইটা মেনশন, এগুলা ট্রাই টু মেনটেন যে মানে একদিকের মার্জিনটা মেনটেন করার ট্রাই করো, ঠিক আছে? যেহেতু ইংলিশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে উপরে আমি যেটা স্যাম্পল দেখাচ্ছি ওটা কিন্তু অ্যাড্রেসটা হচ্ছে রাইট সাইডে ছিল আর কি। ইউ ক্যান মেনশন ইট লেফট সাইড, হ্যাঁ এটা লেফট সাইডে মেনশন করতে পারো, সেই ক্ষেত্রে তোমার ছবিটা ডান পাশে চলে যাবে, ঠিক আছে? আর কোন কোশ্চেন? ছবিটা আসলে ও অ্যাড্রেসটা হ্যাঁ ইউ ক্যান মেনশন ইন দ্য মিডল, নো প্রবলেম। তবে হচ্ছে হ্যাঁ ওইটা মেনশন করা যায়, দের ইজ নাথিং রং উইথ ইট, বাট এখন মানে যেই সব এইচআররা খুব বেশি স্মার্ট,
হ্যাঁ, ওরা ফলো করবে কি যে এই সিভিটা আসলে এই কারেন্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোনটা আছে সেটা মেনটেন করে আসছে কিনা, যে সে আসলে মোস্ট রিসেন্ট স্ট্যান্ডার্ড সম্পর্কে জানে কিনা। তো সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, এনি মোর কোশ্চেন? আচ্ছা, উই শুড গো ফার্দার না? এই যে প্রথমে বললাম যে ইন্টারভিউ কোশ্চেন কি কি হইতে পারে সেটার ব্যাপারে নিজেকে প্রিপেয়ার করা। টেকনিক্যাল কোশ্চেনের জন্য আমি সবাইকে একটা দিয়েছিলাম, লিস্ট অফ কোশ্চেন দিয়েছিলাম। হ্যাঁ, ওইটা ওবায়দুর মুন্না এবং মনির, মনির আছো? ওকে, তোমরা দুইজন বাকিদের সাথে শেয়ার করে দিও, হ্যাঁ, গ্রুপে ওই লিস্ট অফ কোশ্চেনটা। ঠিক আছে, তাহলে সবার জন্য ইজি হবে যে ফর গেটিং ইয়োর ফার্স্ট জব, যে কি 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 টাইপ কোশ্চেন হইতে পারে। 1 থেকে 3, যে এক্সপিরিয়েন্স নাই থেকে 3 বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স আছে এরকম জবের জন্য কি কি ধরনের কোশ্চেন হতে পারে, টেকনিক্যাল কোশ্চেন্স ফর আইএসপি ব্যাকগ্রাউন্ডের জন্য আর কি, টু বি স্পেসিফিক। ঠিক আছে, এরপরে আমরা ফার্দার যাই। এক্সপিরিয়েন্স ভেরিফিকেশন, দেখা গেছে যে এক্সপিরিয়েন্স ভেরিফিকেশনের ব্যাপারে কি কি কোশ্চেন হতে পারে। ফর এক্সাম্পল, লিখলো মাহবুব, তার সিভিতে লিখলো সে প্যারাডাইস টেকনোলজিসে কাজ করেছে। তখন হয়তো সে যেই জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছে সেই জায়গার ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞেস করলো যে প্যারাডাইস টেকনোলজিসের সিনিয়র গাইকে, রিপোর্টিং বসকে। হ্যাঁ, তখন হয়তো ওই ইন্টারভিউয়ার পার্সোনালি আমাকে চিনে। হ্যাঁ, তখন জানে হ্যাঁ ইজ রাইট। অথবা এমন কিছু কোশ্চেন জিজ্ঞেস করলো যে যেটা শুধুমাত্র প্যারাডাইসে কাজ করছে এমন লোকের দ্বারাই জানা পসিবল। সেক্ষেত্রে এই কোশ্চেনগুলা 2-3টা কোশ্চেন করেই আসলে হি ক্যান ভেরিফাই ইউ যে তুমি আসলে এখানে কাজ করেছো কিনা। এরপরে হচ্ছে কিরকম এরকম কারো আর কারো এক্সপিরিয়েন্স আছে? এনিওয়ান এলস? আচ্ছা, এরপর হচ্ছে সিচুয়েশন কোশ্চেন। আচ্ছা, এই এই জিনিসটা বলার আগে আমি আমার মনে আরেকটা বিষয় একটু বলা বেটার। সেটা হচ্ছে যে আমি ইন্টারভিউ করতে যাব, ইন্টারভিউ ফেস করতে যাব, সেই ক্ষেত্রে আমার ড্রেস আপ এবং পাংচুয়ালিটি এবং ফর্মালিটি কীরকম হওয়া উচিত। যেটা বলেছিলাম ছবির ক্ষেত্রে, সিভিতে ছবির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মনে করো যে আমার চুল উল্টা পাল্টা হয়ে আছে, এরপরে হচ্ছে আমি একটা শার্ট পরেছি, শার্টের মধ্যে শার্ট ইজ নট প্রপারলি আয়রন, এরপরে হচ্ছে শার্টটা ফর্মাল না, জুতাটা পরলাম একটা হচ্ছে স্নিকার জুতা পরলাম, এরপরে হচ্ছে একটা জিন্স পরলাম বা গ্যাবার্টি প্যান্ট পরলাম। will I be selected for the job? রাইট, তো সেই ক্ষেত্রে আমার শার্টটা কিরকম হওয়া উচিত? আমার শার্টটা কিরকম হওয়া উচিত? আর মেয়েদের ক্ষেত্রে একটু ঝামেলা কম। মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে বেশিরভাগ ক্ষেত্রেই
মেয়েরা ফর্মাল ড্রেসেই থাকে, সালোয়ার কামিজ হতে পারে, এরপরে হচ্ছে শাড়ি হতে পারে। এই সবগুলো জিনিসই আসলে ফর্মাল ড্রেস মেয়েদের ক্ষেত্রে। আহ, দেখা যাচ্ছে যে একেবারে উদ্ভট ওই জিন্স টি শার্ট ওই জিনিসগুলো অ্যাভয়েড করাটা বেটার। আর ছেলেদের ক্ষেত্রে যেটা বলছিলাম, শার্টটা কিরকম হওয়া উচিত? রাইট, হ্যাঁ, সিম্পল সিম্পল কালার হইতে পারে, এক কালার হইতে পারে, চেক হইতে পারে, আহ, ছোট স্ট্রাইপের মধ্যে হতে পারে, কিন্তু ডিপ কালার ট্রাই টু অ্যাভয়েড। এরপরে হচ্ছে হাফ হাতা আর ফুল হাতা। রাইট, এরপরে হচ্ছে এমন একটা শার্ট পরলাম যে যেটা ইজ নট প্রপারলি আয়রন, কেমন কেমন লাগবে? সেই ক্ষেত্রে ইউ ক্যান মেনটেন এ ব্যাকপ্যাক। হ্যাঁ, আয়রন করা শার্টটা ব্যাকপ্যাকের মধ্যে রেখে, হ্যাঁ, তখন কাছাকাছি যে কোথাও কোথাও চেঞ্জিং রুমে যে শার্টটা ইউ ক্যান ওয়্যার। হ্যাঁ, এইটা রাইট, এইটা একটা ভালো আইডিয়া হতে পারে। আর গ্যাবার্ডি প্যান্ট, এরপরে হচ্ছে জিন্স প্যান্ট, এই বিষয়গুলো কতটুকু ফর্মাল? বাট হ্যাঁ, বাট ইটস বেটার টু ওয়্যার ফর্মালি, মানে ফুলি ফর্মাল প্যান্ট। ফর্মাল প্যান্ট বলতে ওই কাপড়ের প্যান্ট, ইটস বেটার। সিম্পল, হ্যাঁ, ট্রাই টু ওয়্যার সিম্পল কালার, যেমন দেখা গেল যে খুব ডিপ ব্লু কালার পরে গেলেন বা ইয়েলো, তারপরে বা এই অরেঞ্জ কালার পরে গেলেন, তখন মুশকিল। প্যান্টের ক্ষেত্রে আম, ওই 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 যে স্ট্রাইপের যে প্যান্টগুলো হইতে নর্মাল কাপড়ের মধ্যে সেটা হইতে পারে, অথবা এক কালারের হলে ব্ল্যাক, ব্ল্যাক ইজ বেস্ট চয়েস। হোয়াইট হইতে পারে, আর পরে হচ্ছে হালকা কালারগুলা হতে পারে। ঠিক আছে, এরপরে জুতা। জুতার বিষয়টা হচ্ছে আহ, আমাদের কালচারে যদি বলো যে সর্বপ্রথম একজন একটা রুমের ভিতরে ঢুকলে আহ, কে কোন দিকে তাকায়, ওই লোকটার 10 জনে 9 জন বলবে আমি জুতার দিকে তাকাই। রাইট, ওই যে আপাদমস্তক বাংলা কথাটা, মানে পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত নয়। তার মানে হচ্ছে সে পায়ের দিকে তাকে সর্বপ্রথম জাজ করা শুরু করে একটা লোকের সম্বন্ধে। ঠিক আছে, তার মানে হচ্ছে জুতাটা এই ইন্টারভিউ কেসের ক্ষেত্রে জুতাটা ট্রাই টু মেনটেন ব্ল্যাক শুজ। হুম, ফর্মাল শুজ অন্য কালারের হলে সমস্যা নাই, কিন্তু বেটার টু ওয়্যার ব্ল্যাক শুজ। হ্যাঁ, আর এইটাকে এমনভাবে পলিশড হওয়া উচিত আমি মনে করি যে চেহারা দেখা যায়, চোখ চোখ চেহারা দেখা যায়। মানে তোমার জুতার জুতার রাইট, কালোর মধ্যে চেহারা দেখা যায়, মানে এত চোখ চোখ। ঠিক আছে, যে অনেকে আছে কালো জুতা পরতেছে কিন্তু কালো জুতার মধ্যে ধুলা পড়তে পড়তে এমন কালার হয়েছে ওইটা যে অরিজিনাল কালার কি ছিল ভুলে গেছে, এমন যেন না হয়। হ্যাঁ, একটা রুমে ঢুকলে তুমি তোমার এই চকচকে জুতা দেখে তোমার সম্বন্ধে ফার্স্ট ইমপ্রেশনটা দেখা গেল যে অনেক ভালো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে টপিকের ভিতরে যাই।
সিচুয়েশনাল কোশ্চেন বলতে কি, যেমন মনে করো যে তোমাকে একটা সিচুয়েশনের কথা বলা হইলো যে তোমার কোম্পানিতে তুমি কাজ করছো, এমন একটা সময়ে সার্ভার রুমে আগুন লাগছে, কি করবো? এটা এক ধরনের কোশ্চেন হতে পারে। এরকম আরো অনেক ধরনের সিচুয়েশন কোশ্চেন হইতে পারে। সেই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে নিজেকে প্রিপেয়ার রাখা হতেই পারে। সে তোমাকে, তুমি টেকনিক্যাল যেগুলো কোশ্চেন করছে ওই কোশ্চেনগুলোতে ভালো করতেছো, বাট সামহাউ হি ওয়ান্ট টু স্টপ ইউ, যে তুমি এই ধরনের সিচুয়েশনাল কোশ্চেনে নিজেকে বিব্রত করে ফেলো কিনা এটা জাজ করতে যাচ্ছে ইন্টারভিউয়ার। সেই ক্ষেত্রে ইটস বেটার টু গেট প্রিপেয়ার, যে সিচুয়েশন কোন কোন সিচুয়েশন হইতে পারে, কিছু কমন সিনারিও স্টাডি করে, যে ফর এক্সাম্পল আমাদের টেকনিক্যাল সাইডে কি কি জেনেরও হতে পারে, ওই বিষয়গুলো একটু স্টাডি করে জাস্ট মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখা। এরপরে হচ্ছে বিহেভিয়ারাল কোশ্চেন। এই বিহেভিয়ারাল কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন্টারভিউ বোর্ডে, বিশেষ করে যাদের এক্সপিরিয়েন্স আছে। তোমাদের এখন হয়তো এক্সপিরিয়েন্স নাই, বেশিরভাগেরই কয়েকজনের আছে, কিন্তু যাদেরই এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। যে ফর এক্সাম্পল যে এমন একটা সিচুয়েশন তোমাকে বলে দিল, হ্যাঁ, ওই সিচুয়েশনটা তুমি কিভাবে হ্যান্ডেল করছো। ফর এক্সাম্পল তোমার কোম্পানি লস করতেছিল, হ্যাঁ, তুমি টেকনিক্যাল গাই, তোমার ডিপার্টমেন্টের হেড, তোমার টেকনিক্যাল পজিশন থেকে কোম্পানির লসকে তুমি কিভাবে মিনিমাইজ করে নিয়ে আসতে পারো, এটা এক ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের থাকতে পারে। তো এই ধরনের মনে হইতে পারে একটু ট্রিকি বা একটু অকওয়ার্ড কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলোর জন্য নিজেকে তৈরি রাখা। এরপরে সিভিতে আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, যে তোমার অ্যাচিভমেন্ট, যেমন মনে করো যে অনেকের হইতে পারে যে তুমি একটা আইএসপিতে জব করো, আইএসপিতে জব করতে যেয়ে দেখা গেছে যে তোমার কোম্পানি লসের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু তোমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হয়ে তুমি কিছু রেসপন্সিবিলিটি নিছো, কিছু প্রিকশনস নিছো, যে ওই প্রিকশনসগুলোর উপর রিলাই করে তোমার কোম্পানি প্রফিটে চলে আসছে। ওই জিনিসগুলো কিন্তু মেনশন করা যায় অ্যাচিভমেন্টের মধ্যে, হ্যাঁ, এবং এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা যে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল, নট অলওয়েজ এরকমটা, হ্যাঁ, এটা হইতে পারে যেমন মনে করো যে তুমি একটা আইএসপিতে জব করো, ওই আইএসপির একটা পপে আগুন লাগছে, ওই সিচুয়েশনে তোমার কি ছিল, স্টেপ কি ছিল, ওই স্টেপে কোম্পানি কত টাকা লাভ করছে বা কতটুকু বড় একটা লসের সামনে থেকে বেঁচে আসছে, সেটা হইতে পারে। আচ্ছা, এখন ব্যাক টু দ্য টপিক। আচ্ছা, এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? হুম হুম আচ্ছা, হ্যাঁ, বেল্টের কথাটা আমি মেনশন করি না। বেল্ট ট্রাই টু ওয়ার ব্ল্যাকটা বেশি ফর্মাল। অন্য কালারের বলতে এমন না অবশ্যই যে একেবারে ডিজাইন করা, এদিকে সাদা ওইদিকে লাল ওইদিকে ইয়েলো, এরকম না। ট্রাই টু মেনটেন সিঙ্গেল কালার, হ্যাঁ, খাকি কালার হতে পারে, হোয়াইট হইতে পারে, ব্ল্যাক হইতে পারে, বাট এমন মানে উদ্ভট যেন না হয়। আর খেয়াল করতে হবে যে ফর্মাল প্যান্টের সাথে ওই যে বড় ডায়ালোলা যে বেল্টগুলা, ওই বেল্টগুলা কিন্তু মানে উদ্ভট দেখায়। ট্রাই টু অ্যাভয়েড দিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উদ্ভট যেন না লাগে আর কি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
কোশ্চেন। এরপর হচ্ছে কোম্পানি কোশ্চেন্স। কোম্পানি কোশ্চেন্স বলতে যে যেই কোম্পানিতে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি ওই কোম্পানি সম্বন্ধে কিছু স্টাডি করে যাওয়া, তাদের বিজনেস কি, তাদের কোন সাইড থেকে তাদের ভালো প্রফিট আসে, কোন দিকটা তাদের স্ট্রংগেস্ট জোন, তারা যদি শেয়ার মার্কেটে থাকে তাহলে শেয়ার মার্কেটে তাদের প্রাইস কীরকম, তারা কি স্টেবল কিনা, এরপরে হচ্ছে তাদের এইচআর পলিসি কি, এই বিষয়গুলো জেনে যাওয়াটা বেটার। এরপরে হচ্ছে তুমি তুমি যেই পার্টিকুলার পজিশনের জন্য যাচ্ছ ওই পজিশনে জব এক্সপেকটেশন মানে স্যালারি এক্সপেকটেশন কীরকম। দেখা যাচ্ছে যে তুমি একটা জবের জন্য গেলা, ওখানে স্যালারি এক্সপেকটেশন হচ্ছে ফর এক্সাম্পল 18,000 20,000, হ্যাঁ তুমি ওখানে এক্সপেকটেশন বললা 25,000 বা 30,000, হ্যাঁ তখন কিন্তু এইচআর এর কোশ্চেনে তুমি বাদ করে যাবে। দেখা গেলো যে তোমার টেকনিক্যাল কোশ্চেন সব তুমি পারছো, বাট এইচআর এর ক্ষেত্রে এইচআর নেগোসিয়েশনে সে তার ইয়া থেকে মাইন্ড লিস্ট থেকে বের হয়ে যাবে না, ঠিক আছে। ইন মোস্ট কেসেস এটা হচ্ছে ফ্রেশার বা 1-2-3 বছরের এক্সপিরিয়েন্স। আর এই ক্ষেত্রে কিন্তু সিনিয়রদের ক্ষেত্রে ওইটা এই সিনারিওটা একটু ডিফারেন্ট। সেই ক্ষেত্রে তুমি জব করতে করতে এই জিনিসগুলো শিখে যাবে, ওই জিনিসটা ওই সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করতে হবে। এরপর হচ্ছে কেস কোশ্চেন। হ্যাঁ কেস কোশ্চেন হচ্ছে যে তোমাকে একটা প্রবলেম দিল যে ফর এক্সাম্পল তুমি একটা যে কাজ করছো এই কাজটা করতে গিয়ে এই 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 প্রবলেম আসলো, হ্যাঁ এই প্রবলেম হইলে তুমি কিভাবে সলভ করো বলে দিল। অথবা হইতে পারে মনে করো যে ওই যে মাহবুবের আগামীকালকে ওয়েস অনলাইনে ইয়ে আছে, ইন্টারভিউ আছে, তো গেল ওখানে হঠাৎ করে ওরা বললো যে আমি একটা রাউটার দিই, 2টা রাউটার দিই, আপনি একটা ওই সিসকো রাউটার আর একদিকে মাইক্রোটিক রাউটার, এই 2টা রাউটারের মধ্যে আপনি বিজিপি করেন, আসতে পারে না? তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এই সিনারিওটা করা যায় সেটার জন্য প্রিপারেশন থাকতে হবে। এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে কেস কোশ্চেন। কেসগুলো অলওয়েজ থাকবে যে তোমার জব এক্সপিরিয়েন্সের উপরে বা হোয়াট ইউ নো তার উপরে, ঠিক আছে। শিওর। এইটা আসলে একটা অকওয়ার্ড কোশ্চেন আই উড সে, যে বেটার থেকে খারাপ কেন হইলো, এটা আসলে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করার মতো কোশ্চেন না। হ্যাঁ বাংলাদেশে, হ্যাঁ আমাদের, হ্যাঁ আমাদের দেশের পার্সপেক্টিভে যেহেতু অনেক এইচআর আছে খুব বেশি স্মার্ট, অনেক এক্সপিরিয়েন্স, বাট অনেকেই আছে যে এইচআর এই কোয়ালিটি কোশ্চেনগুলা সে নিজেকে জাজ করতে পারে না যে হোয়াট শুড হি আস্ক, হোয়াট হি শুড নট। সেই ক্ষেত্রে যেহেতু উনি না বুঝে ওনার পজিশনে চলে গেছে, সেই ক্ষেত্রে আমাকে আসলে মানায় নিতে হবে আর কি, ওনার সাথে মানায় নিতে হবে। সো ট্রাই টু মানে অ্যান্সার যে এরকম কিছু যে খুব বেশি স্পেসিফিক ওরকম না, হ্যাঁ আবার খুব বেশি কারোর উপরে দোষ চাপানো, নেগেটিভ থিংস বলা ওরকমও না। যদি ইফ ইউ মেনশন, হ্যাঁ অথবা ইউ ক্যান পোলাইটলি অ্যাভয়েড দিস সাচ টাইপ অফ কোশ্চেন, পোলাইটলি। সেটা কীরকম হইতে পারে যে অ্যাজ এ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড গাই I should not know their internal stuffs, এটা একটা হইতে পারে। হ্যাঁ ইন্টারনাল ইস্যুস হইতে পারে, হ্যাঁ এইটা একটা হইতে পারে। অথবা হইতে পারে with best regards I would like to
skip this question to be answered, এটাও হইতে পারে। তবে অবশ্যই অবশ্যই এই ধরনের অকওয়ার্ড কোশ্চেনে এই ধরনের অকওয়ার্ড কোশ্চেন, ভালো একটা জিনিস পয়েন্ট বলছে ইয়া মাহবুব, এই ধরনের অকওয়ার্ড কোশ্চেন আর কি কি হতে পারে? আর কি কি ধরনের এই অকওয়ার্ড কোশ্চেন হতে পারে? এনিওয়ান? কারো আইডিয়া নেই? পলিটিক্যাল ভিউজ, যেমন যদি পলিটিক্যাল ভিউ, যদি পলিটিক্যাল সম্বন্ধে জিজ্ঞেস করে, পলিটিক্যাল কোনো ব্যক্তিত্ব সম্বন্ধে জিজ্ঞেস করে, ট্রাই টু অ্যাভয়েড দিস কোশ্চেন্স। কারণ ইন্টারভিউয়ার হইতে পারে দেখা গেছে যে সে হয়তো আওয়ামী লীগের লোক, তুমি এমন কিছু বলে ফেললা যেটা গোজ এগেনস্ট দ্যাম। হতে পারে বিএনপির লোক, হতে পারে তাদের এমন কিছু বললা যেটা তাদের এগেনস্টে চলে যায়। হতে পারে জামায়াতে ইসলামের লোক, হতে পারে না? Right. In that case, you can skip this question. Answer it. হ্যাঁ, obviously with honor. সেই ক্ষেত্রে তুমি পোলাইটলি বলতে পারো যে আমি আসলে কোনো পলিটিক্যাল ধর্ম বিষয়ক এবং একান্ত ব্যক্তিগত বিষয় সম্বন্ধে বিষয়ের প্রশ্ন সম্বন্ধে কি বলা যায়, ওই বলতে অপারক বলা যায়, অথবা বলতে চাচ্ছি না বলা যায়। নলেজ নাই ওইভাবে বলার চেয়ে, হ্যাঁ নলেজ নাই ওইভাবে বলার চেয়ে পোলাইটলি এই বিষয়গুলো আমি নিয়ে মানে কথা বলতে চাই না, ঠিক আছে? পোলাইটলি। এনি মোর কোশ্চেন? বেটার। না না, তর্কে যাওয়া দরকার নাই। সেক্ষেত্রে ইউ ক্যান মানে অ্যাডিশনালি ইউ ক্যান পুট সাম রেফারেন্স ইফ পসিবল। আর অনেক সময় এরকম হয় যে মানে অকওয়ার্ড কিছু সিচুয়েশন হয়, দেখা গেছে যে ইন্টারভিউয়ার নিজেই না জেনে একটা কোশ্চেন করে বসে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাস বুক কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা প্লাস বুক কোশ্চেনের আমার আগে হচ্ছে ব্রেন্ডেজার কোশ্চেন। হ্যাঁ, এইটার মানে হচ্ছে ফ্রিকোয়েন্ট একটা যে কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে এতকে এত দিয়ে ডিভাইড করলে কি হয়, এতর সাথে এত যোগ করলে কি হয়। মানে এইটা হচ্ছে মানে সোজা বাংলা বলতে গেলে যে খাজুর আলাপ বলে আর কি, যে এই ধরনের আলাপ করতে চাইলে এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে। অথবা হইতে পারে তোমাকে ইন্টারভিউ তোমাকে ভরকাই দিতে যাচ্ছে। হ্যাঁ, এটা জাস্ট মানে জানা যে এই ধরনের কোশ্চেন জানতেই হবে এমন না যে অ্যান্সারটা জানতেই হবে,
তবে মেন্টালি প্রিপেয়ার থাকা যে এই ধরনের কোশ্চেন আসলে কোনো ভরকায় না যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে স্টার মেথড। স্টার মেথড জিনিসটা কি? ওই যে বিহেভিয়ারাল কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে দিতে হয় সেটা হচ্ছে স্টার মেথড। হ্যাঁ, ইন্টারভিউয়ার তোমার এক্সপিরিয়েন্সের উপরে কিছু সিচুয়েশন ক্রিয়েট করলো বা কিছু সিচুয়েশন বললো, সেই সিচুয়েশনগুলো তুমি যদি এই সিচুয়েশনে থাকো তাহলে কিভাবে হ্যান্ডেল করবা, এক। অথবা হইতে পারে যে তুমি এই সিচুয়েশনে তুমি ছিলা, তাহলে তখন কিভাবে হ্যান্ডেল করছো, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। ঠিক আছে, বিশেষ করে বিহেভিয়ারাল কোশ্চেন বলতে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সই হয় আর কি। সেক্ষেত্রে হোয়াট ইউ ডিড আর্লিয়ার ইন ইউর পাস্ট, যে এমন একটা সিচুয়েশনে যদি আপনি পড়ছিলেন, বা যে এই জিনিসগুলো হয়তো নিজেকে এমফেসাইজ করার জন্যই বেশিরভাগ হয়, যে তোমার কি কি ধরনের প্রেশার তুমি নিতে পারো বা কি কি ধরনের কাজ তুমি করতে পারো। ফর এক্সাম্পল যেটা বললাম যে তোমার একটা পপে হয়তো আগুন লেগে গেছে, সামহাও ওই সিচুয়েশনটা কিভাবে ম্যানেজ করছো, ওই সিচুয়েশনে তোমার কারণে কিছু স্টেপের কারণে কোম্পানি অনেক বড় লস থেকে বেঁচে গেছে, এই জিনিসগুলা নিজেকে গোছানো। এই জিনিসগুলো হচ্ছে কি যে মুখস্থ করে রাখলাম কাইন্ড অফ ওইরকম। হ্যাঁ, যে এই জিনিসের কাছাকাছি গেলেও একেবারে ঝেড়ে বলে দিলাম, মানে ঝেড়ে বলে দিলাম বলতে একটু নিজেকে গুছায় রাখলাম, আগে থেকে বলে দিলাম সুন্দর করে, মানে নিজের ঢাক নিজে পিটানো আর কি। তবে নিজের ঢাক নিজে পিটাতে যেয়ে বেশি পিটায় ফেললে আবার সমস্যা। ট্রাইতে মানে হচ্ছে মানে যতটুকু পিটাইলে লোকজন বিশ্বাস করবে আর কি, সত্যি কথা বলতে। মানে এই জিনিসটা হইতে পারে যে তুমি কখনো কিছু করো নাই, হ্যাঁ, কিন্তু সুন্দর করে একটা গল্প বানায় রাখলা, হ্যাঁ, যেই গল্পটা হচ্ছে ভবিষ্যতে মানে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কাজে দিবে তোমার জব। রাইট, তোমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে, হয়তো 2 বছর 3 বছর এক্সপিরিয়েন্সের ভিতরে তোমার কি কি করা পসিবল, ওই ধরনের সিনারিও দিয়ে একটা দুইটা ছোট ছোট গল্প, সুন্দর সুন্দর গল্প বানায় রাখো। যদি কাজ ওইরকম কাজের সিচুয়েশনে, হয়তো সবার ক্ষেত্রে সম্ভব হয় না যে ওইরকম কাজ করা, সেক্ষেত্রে একটা সিচুয়েশন বানায় রাখো যে এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে ঝেড়ে বলে দেওয়া। হুম 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 ওই গেটওয়ের এখানে যে ডিলিট মারছিলেন নাকি? না বুঝিনি। আচ্ছা, আচ্ছা, সাম কমন কোশ্চেনগুলো কিভাবে অ্যান্সার করা যেতে পারে। বিহেভিয়ার কোশ্চেন সম্পর্কে তো বললাম। কমন কোশ্চেন, এই যে মাহবুব যেটা জিজ্ঞেস করছিল, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, কারো আইডিয়া? রাইট, সিভিতে যা লিখছি তার বাহিরে কিছু বলা। সিভিতে যা লিখছি তার বাহিরে জিনিসগুলো বলা বলতে কি ধরনের জিনিস মেনশন করা? এমন জিনিস মেনশন করা যেটা যেটা আমার এই যেই জব ইন্টারভিউতে বসে আছি এই জবটার সাথে মানে সামঞ্জস্যপূর্ণ। আমি খুব ভালো ক্রিকেট খেলি, আইএসপিতে যে খুব ভালো ক্রিকেট খেলি বলে লাভ নাই, তাই না? এরপর হচ্ছে একান্ত ব্যক্তিগত বিষয়গুলো ট্রাই টু অ্যাভয়েড।
ঠিক আছে। তবে দেখা গেছে যে এমন এমন কিছু আমি জিনিস মেনশন করি নাই সিভিতে, যেমন আমি ইউনিভার্সিটিতে পড়ছি, অমুক সাবজেক্টে পড়ছি, ছোট করে এটা মেনশন করার পরে আমি অমুক বিষয়ে খুব ভালো একটা জিনিস করছি, যেই বিষয়টা বা কিছু কাজ করছি, যেই কাজগুলা আমার এই কারেন্ট যেই জব ইন্টারভিউতে বসে আছি সেই জবের সাথে খুব ভালো যায়, তখন ওইটাকে সুন্দরভাবে গুছায় বলে দেওয়া। এরপর হচ্ছে এই কোশ্চেনটাকে এইভাবেও বলতে পারে, ডেসক্রাইব ইউরসেলফ। ফ্যামিলি বলতে ইটস ইওর পার্সোনাল জব। তোমার ফ্যামিলি কে কি করে না করে সেটা কি ইন্টারভিউয়ারের জানা দরকার আছে? আনলেস হি আস্ক, যে অনেক এইচআর এর লোকজন অনেক সময় জিজ্ঞেস করে কে কি করে ফ্যামিলিতে, হ্যাঁ ওই ধরনের ওই ক্ষেত্রে স্পেসিফিক কোশ্চেনের ক্ষেত্রে ইউ ক্যান সে, বাট এই কোশ্চেনের ক্ষেত্রে ট্রাই টু অ্যাভয়েড দিস, ট্রাই টু অ্যান্সার অল দিস যেগুলো এই জবের ক্ষেত্রে তোমাকে ফোকাসড করতে পারে। এরপর হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। উইকনেসটা বললেও সমস্যা, এই ক্ষেত্রে না বললেও সমস্যা, তাই না? যদি তোমার কি উইকনেস আছে বলে, তাহলে কিভাবে অ্যান্সার করবা? হ্যাঁ মানে যদি কোশ্চেন করে যে উইকনেস কি, তোমার উইকনেস কি আছে, ওইটার চেয়ে কি এই মনটা বলাটা বেটার না, যে আমি কোনো কাজ নিলে ওটা শেষ করার আগ পর্যন্ত আই ক্যান টেক রেস্ট, বা এরকম পজিটিভ কিছুকে নেগেটিভ ভাবে রিপ্রেজেন্ট করা। রাইট। হ্যাঁ অবশ্যই সিচুয়েশন বুঝে, ঠিক আছে। তবে এরকম না যে আমার দেখা গেছে যে আমি লেট করে ঘুমের থেকে উঠি, অনেক রাত পর্যন্ত জেগে থাকি, এইসব জিনিসপত্র বলার চেয়ে মানে জিনিসটা এমনভাবে বলাটা বেটার যে আমি কোনো কাজের প্রিপারেশন শুরু করলে বা নতুন কোনো কাজ শুরু করলে ওটা শেষ করার আগ পর্যন্ত আই ক্যান ডু, মানে আই ক্যান টেক রেস্ট, এই ধরনের কিছু, বা পজিটিভ সামথিং, ঠিক আছে। এরপরে হচ্ছে ফিউচারিস্টিক কোশ্চেন, যে আগামী 5 বছর পরে বা 10 বছর পরে তোমাকে কোন জায়গায় দেখতে চাও। এই কোশ্চেনটা করে ইন্টারভিউয়ার তোমার ভিশন সম্পর্কে জানতে চাই। বেসিক্যালি তুমি যদি যেই জবটা করতে আসছো, যেই জবটার ইন্টারভিউতে আসছো, এই সেক্টরটা সম্বন্ধে তোমার খুব ভালো আইডিয়া না থাকে, তাহলে কিন্তু ইউ ক্যান সে মাচ, দেখা গেল এমন কিছু বলে ফেললা যেটা আসলে খুব পসিবলই না তোমার জন্য, বা কারোর জন্যই পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে বেটার ট্রাই টু, যে এমন কিছু এই সেক্টরটা সম্বন্ধে একটু জানা, যে বেসিক্যালি আইএসপিতে জব করতে হলে আইএসপি সম্পর্কে, আইসিএক্স সম্বন্ধে বা আইআইজি সম্পর্কে ওইখানে জব করতে গেলে এই সম্বন্ধে জানা, যে এইখানে ক্যারিয়ারটা কীরকম হয়, 5 বছর পরে আমার ক্যারিয়ার থার্স্ট কীরকম হইতে পারে, আমার ক্যারিয়ারের সিচুয়েশন কোন জায়গায় যেতে পারে, সেই জায়গায় বা তার চেয়ে একটু বেশি এক্সপেকটেশন রাখা, ঠিক আছে, মানে রিলেটেড থাকা আর সেক্টরের সাথে, যে এমন কিছু বলে ফেললাম যে সেক্টরের সাথে রিলেটেড না, তো বিষয়টা তখন এম্বারেসিং হয়ে যায়, ঠিক আছে। এরপরে হচ্ছে এই ধরনের কোশ্চেন, তোমাকে কিভাবে ডেভেলপ করা, হ্যাঁ এই জিনিসগুলো আসলে এই যে টেকনিক্যাল ইয়ার ক্ষেত্রে এই কোশ্চেনগুলো একটু ইজি আই থিঙ্ক, কারণ হচ্ছে তোমাকে ইউ অলরেডি নো যে নতুন নতুন টেকনোলজি প্রতিদিন আসতেছে,
এবং এই জিনিসগুলো সম্বন্ধে তুমি স্টাডি করতেই হবে। জবে ঢোকার আগে থেকেই এই স্টাডিটা শুরু করতে হয়। সো এই জিনিসগুলো, যেই জিনিসগুলো রেগুলার করতেছো, এই জিনিসগুলো বললেই এই কোশ্চেনগুলো অ্যান্সার করা হয়ে যায়। এরপরে হচ্ছে প্রিভিয়াস বস সম্বন্ধে। হ্যাঁ, প্রিভিয়াস বস সম্বন্ধে কি পজিটিভ বলবা না নেগেটিভ বলবা? রাইট। যদি জিজ্ঞেস করে যে তোমার আগের বসের সবচেয়ে দুর্বলতা কি বা খারাপ জিনিস কি, আমাকে, হ্যাঁ আমাকে লাগায় রাখতো। মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ জিনিসটাও পজিটিভলি রিপ্রেজেন্ট করা। হুম। সেই ক্ষেত্রে আবার ওই পজিটিভটা যেন আবার নেগেটিভ পয়েন্ট হয়ে না যায়, সেটাও একটু খেয়াল রাখতে হবে। যে দেখা গেছে যে তার মানে তুমি তোমাকে বস তোমাকে এই কাজে ফোকাস করতেছে, তুমি এই কাজে ফাঁকি দিতে যাচ্ছ, ঠিক আছে? বিষয়টা যেন এমনও না হয়ে যায়, আবার একটু ট্রিকি ওয়েতে বের হয়ে আসে আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে একটু নিয়ে চিন্তা করলে কীভাবে পজিটিভলি বেস্ট ওয়েতে অ্যান্সার করা যায় সেটা বেরোয় আসবে আর কি। ঠিক আছে, তবে সবার মানে অ্যান্সার যে সেম হবে এমনটা না। থিঙ্ক ইউর সেলফ, প্রিপেয়ার ইউর সেলফ যে বেটার কীভাবে অ্যান্সার করা। এরপর হচ্ছে স্যালারি নেগোসিয়েশন। ইফ ইউ আর রাইট, ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে স্যালারি নেগোসিয়েশনের ক্ষেত্রে যদি তুমি এক্সপেকটেশন বেশি বলে ফেলো, সেই ক্ষেত্রে তোমাকে ডাকবে না এটা। যদি কম বলে ফেলেও ইউ আর মিসজাজড। দেখা গেছে যে তুমি হয়তো ওদের এক্সপেকটেশন ছিল 20,000 টাকা, তুমি 15,000 টাকা বলে ফেলছো, তো এই তুমি 5,000 টাকা কমে জয়েন করে ফেললাম, ইউ আর লুজিং 5,000 টাকা পার মান্থ। সিনারিওটা যেন এমনও না হয়। হ্যাঁ, এটা হইতে পারে। তবে হ্যাঁ, আমি এটা প্রথমেই বলছিলাম যে ওই পজিশনের ক্ষেত্রে যে কিরকম ওদের অফার, ওটা জেনে যাওয়াটা বেটার। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি জানতে এই জন্যই বললাম, ফ্রেশার বা 2-3 বছরের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ইন মোস্ট কেসেস যে ওরা যে বেশি চাইলে বেশি দেবে এরকমটা না, ওদের ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা সেট অফ থাকে যে এর বেশি ওরা অফার করবে না। ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু ইন মোস্ট কেসেস ডিফারেন্ট থাকে না, ওদের একটা সেট করা থাকে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তুমি শুধুমাত্র ভালো টেকনিক্যাল ইন্টারভিউ দিয়ে এইচআরের সাথে নেগোসিয়েশনে বেশি চেয়ে ইউ আর ইন দ্য মিডল অফ নোওয়্যার, তখন তো একটা প্রবলেমের বিষয় হয়ে যায় তাই না? ইটস, হ্যাঁ এইটাই হচ্ছে, এই জন্যই বললাম যে এইটা এমনভাবে, যদি ইফ ইউ সে নাম্বার, স্যালারি নাম্বার, be sure that is the expected amount from HR. expected amount মানে না জেনে don't say the number। ঠিক আছে, মানে নাম্বার বলতে তোমার মানে নিজের মুখের থেকে নাম্বারটা না বলাটাই বেটার, যদি তুমি ওই ওদের এক্সপেকটেশনটা না জানো। ইটস বেটার যে এক্সপেকটেশনটা জেনে তারপরে যাও। বলতে পারো বলতে পারো অ্যাজ পার কোম্পানি পলিসি। তো অ্যাজ পার কোম্পানি পলিসি বললে ওদের প্রথম পরের কোশ্চেনটাই হবে যে আমি যদি তোমার 5,000 টাকা অফার করি, 10,000 টাকা অফার করি, না আপনি তখন কি তুমি 5,000 টাকা জব করবা?
বার্গেনিং করা ঠিক না, বাট ইউ ক্যান ডু ইট ইন পজিটিভ ওয়ে, ইন পজিটিভ ম্যানার। কিভাবে সেটা হইতে পারে যে আমি মনে করি অ্যাজ এ, যেমন যেই কোম্পানিতে গেছো হয়তো নাও হইতে পারে সে একটা লিডিং কোম্পানি, তার একটু পাম দিয়ে বাড়ায় দিলা, হ্যাঁ, যে তারে পাম দিয়ে আকাশে তুলে দিলা, যে সে বললা যে এমন একটা লিডিং কোম্পানির ক্ষেত্রে বা একটা ভালো কোম্পানির ক্ষেত্রে আমি এক্সপেক্ট করি যে আমাকে একটা কম্পিটিটিভ স্যালারি অফার করা হবে, সেই ক্ষেত্রে আমি কোম্পানি পলিসি অনুযায়ী স্যালারি এক্সপেক্ট করি। এটা একটা ভালো ওয়ে হইতে পারে। অথবা যদি তুমি জব মানে ওই ওদের সম্বন্ধে এক্সপেক্টেড স্যালারি সম্বন্ধে জানো, তাহলে ওইটা মেনশন করে বলতে পারো, ঠিক আছে? হুম হুম হ্যাঁ, সেই ক্ষেত্রে সে যখন হুম হুম সেই ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ ওয়ে। হ্যাঁ, ইন্টারভিউতে যাওয়ার আগে ওই পজিশনটার জন্য তারা মানে স্যালারি কত অফার করতেছে সেটা যাওয়ার জন্য জেনে যাওয়া বেটার। তখন এক কথায় অ্যান্সার দিয়ে দিলাম, সেটা বেটার না? হুম 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 সেটা বুঝতে পারছি, সেই জন্যই বললাম যে ওদের এক্সপেকটেশনটা জেনে যাওয়াটা বেটার আর কি, ঠিক আছে? যে দেখা যাচ্ছে যে ওদের এক্সপেকটেশনটা জানা থাকলে সেই ক্ষেত্রে মানে এইচআর রুল অনুযায়ী ম্যাক্সিমাম কেসে যাদের এইচআর রুল মেনটেন করে, সেই ক্ষেত্রে এটা জেনে যাওয়া গেলে তখন করতে হয় না আর কি। অথবা নিজেকে খুব বেশি ইয়া করা হয় না, যে মিসজাস্ট করা হয় না, ঠিক আছে? এরপরে হচ্ছে হুম 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 রাইট, এরপরের কোশ্চেন হচ্ছে যদি এক্সপিরিয়েন্স থাকে আগের জব কেন ছাড়তে চাচ্ছেন? এনি পসিবল অ্যান্সার? রাইট, লার্নিংটাকে এমফেসাইজ করার বেটার, অ্যাটলিস্ট জব এক্সপিরিয়েন্স প্রথম প্রথম 5-7 বছর পর্যন্ত, যে আমি এখানে থেকে আমার প্রিভিয়াস জবে থেকে যতটুকু শিখতে পারতেছি আমার মনে হয় যে আমার এই জবে আসলে আমি তার চেয়ে বেটার শিখতে পারবো এবং এই শিক্ষাটাকে হাতে কলমে কাজে লাগাতে পারবো। এই ধরনের একটা অ্যান্সার দেওয়াটা বেটার না? এরপরে হচ্ছে স্যালারি রিকোয়ারমেন্ট বললাম। আহ, এই কোশ্চেনটা যদি দাও বা না দাও, যেটা মেনশন করলাম, হ্যাভ ইউ হ্যাভ এনি জব অফার এলসওয়্যার, বোথ ওয়েতে প্রবলেম। যদি হ্যাঁ বলো তাহলে দেখা গেছে যে তোমাকে হুম হুম, কি বললাম ইয়া ওয়েদার সেই ক্ষেত্রে বলতে পারো যে আমি অনেকদিন পরে একটা জবের জন্য সার্চ করলাম,
সার্চ করে আপনাদের এই সার্কুলারটা পেয়েছি, আমার কাছে মনে হয়েছে এখানে এসে আমি শিখতে পারবো, আমি এটা অ্যাপ্লাই করেছি, এখানে কল ইন্টারভিউ কল পেয়েছি। ঠিক আছে, অথবা নিজেকে নিজের মতো গুছায় নেওয়া একটা অ্যান্সার। এরপরে হচ্ছে তোমার আগের এক্সপিরিয়েন্স, কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স আছে কিনা বা কোনো ফেইলিওর আছে কিনা। ঠিক আছে, এই কোশ্চেনটা কিভাবে রেসপন্স করবে? এনি আইডিয়া? এনিওয়ান? এমন একটা ফেইলিওর বলা যায় যেই ফেইলিওরটাতে কোম্পানি খুব বেশি বলতে কি কোম্পানি ইয়া হয় নাই, ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু এই সিচুয়েশনটা থেকে আমি এমন জিনিসটা শিখছি যে জিনিসটাতে আমার ফিউচারে আর ভুল হওয়ার সম্ভাবনা নাই, এবং আমি খুব সতর্ক হয়েছি ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে, খুব সতর্ক হয়ে কাজ করি, এরকম একটা বিষয় বলা যায়। রাইট, ছোট একটা ভুল মেনশন করে, হ্যাঁ ছোট একটা ভুল মেনশন করে অনেক বড় কিছু শিখছি, এবং ওটাকে ভালোভাবে সুন্দর করে এমফাসাইজ করা। ঠিক আছে, আবার যদি মনে করো যে এমন বড় একটা ভুল করে ফেলছো, তাহলে বলবে যে এই ছেলে তো আমার বিজনেস লুটায় ফেলাবে। তখন তো আরেক মুশকিল, তাই না? সেটাই, মানে আলটিমেট সলিউশন তো ওইটাই। আমার তো টার্গেটই হচ্ছে জব পাওয়া, ইন্টারভিউতে যাওয়াই এই কারণে, তাই না? এরপরে হচ্ছে when can you join our company? এক্সপিরিয়েন্সদের জন্য ইট ক্যান ডিফার, বাট ফ্রেশারদের ক্ষেত্রে পজিটিভ ওয়েতে বলতে পারো যে অ্যাজ আই এম নট ডুইং এনি পার্মানেন্ট জব, আই ক্যান জয়েন এনি টাইম ইউ উড লাইক টু। ঠিক আছে, আর এক্সপিরিয়েন্সদের ক্ষেত্রে হইতে পারে যে যেমন আগের কোম্পানিতে, যে কোম্পানিতে জব করতেছো ওই কোম্পানিতে একটা নোটিস পিরিয়ড আছে, ওই জিনিসটা মেনশন করে আসা। ঠিক আছে, as per my current company policy I have to announce or I have to mention it before 1 month or 2 months. এরপর হচ্ছে রিলোকেটিং অ্যানাদার পার্ট অফ দ্য কান্ট্রি, মানে হচ্ছে তোমাদেরকে যদি ঢাকার বাইরে পোস্টিং দেওয়া হয়, কাজ করবে নাকি? ঠিক আছে, সেই ক্ষেত্রে নেগোসিয়েশন মানে নেগোসিয়েশনটা বোঝা যাইতে পারে যে ঢাকার বাইরে যদি আমি এই জবের জন্য যাই তাহলে আমার কি কি লাভ কি কি লস। সেই ক্ষেত্রে যদি নাও যাই, যদি আমি ঢাকায় থাকতে চাই, তাই সেটাও পজিটিভ ওয়েতে রেসপন্স করা। ঠিক আছে, না বুঝেই দুম করে হ্যাঁ বা না বলে দেওয়াটা আসলে ঠিক হবে না। এরপর হচ্ছে যে টিম ওয়ার্কের কথা বললাম, হ্যাঁ সেই ক্ষেত্রে এই জিনিসটা পজিটিভ ওয়েতে করতে পারা যায় যে আমার এমবিএ বা মাস্টার্সের ক্লাস করি আমি এখানে আমার অফডেতে, সেই ক্ষেত্রে আমার ঢাকার বাইরে যাওয়াটা সম্ভব হবে না, বা আমার ফ্যামিলি ইস্যু আছে, সেই ক্ষেত্রে আমার ঢাকার বাইরে যাওয়াটা বা আমার নিজের জেলার বাইরে যাওয়াটা সম্ভব হবে না, পজিটিভ ওয়েতে।
ঠিক আছে। এরপর এই যে একটা কোশ্চেন, একটা কমন কোশ্চেন, যে তোমার মতো আরো অনেক ক্যান্ডিডেট আছে, তোমাকেই কেন সিলেক্ট করবে এই জবের জন্য? তোমার কাজ শিখা দিয়ে তার কোনো কি লাভ আছে? তোমার কাজ শিখা দিয়ে কিন্তু তার কোনো লাভ নেই। তাহলে কিভাবে ফোকাস করা যেতে পারে? emphasize on dedication, right? emphasize on dedication, হার্ড ওয়ার্ক, হ্যাঁ। এরপরে হচ্ছে এনি, রাইট। আমি যে কোনো সিনারিওতে, যে কোনো সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে পারি, কাজ করতে পারি, রাইট। এখন মাথা গরম হয়ে গেলে পরে কি হবে সেটা আলাদা কথা। আমি বলতে গেলে বলতে হবে যে আমি মাথা ঠান্ডা করে রেখে ডিসিশন নিতে পারি, ঠিক আছে, বা মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারি, হার্ড ওয়ার্কিং। তারপর হচ্ছে আর কি বললাম, এরপরে হচ্ছে যে ইন্টারভিউয়ার যদি জিজ্ঞেস করে যে আমাদের সাথে যে এতক্ষণ কথা বললেন, এই ইন্টারভিউ সম্বন্ধে আপনার কোনো কমেন্ট আছে বা আপনার আর কোনো কিছু বলার আছে, এই ধরনের সিনারিওতে কি বলা যায়? ফ্যাসিলিটি, সেইটা যদি সার্কুলারে দেওয়া থাকে, অ্যাজ এ, যেহেতু যেহেতু আমরা সবাই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, রাইট, যেহেতু আমরা সবাই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, তাহলে এইখানে একটু মানে ইন্টারভিউয়ারকেও তুমি কোশ্চেনের প্যাটার্ন শুনেই তো বুঝবা যে সে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কিনা, বা সে যে তোমার রিপোর্টিং বস কিনা, তাই না? তো তখন তাকে জিজ্ঞেস করতে পারো যে ডিভাইস কোন ব্র্যান্ডের, আমার যে কাজ করাবেন, মানে পজিটিভ ওয়েতে, মানে এইভাবে একেবারে এইভাবে না, আমাকে কোন কোন ডিভাইস নিয়ে কাজ করতে হবে, ফর এক্সাম্পল কোন ব্র্যান্ড, কোন মডেল, হ্যাঁ। বলতে পারো যে একটু চাপা ছেড়া দিলা যে ওই কিছু ব্র্যান্ডেড ডিভাইস, সিসকোর কিছু রাউটার, কিছু সুইচ, জুনিপারের কিছু রাউটার সুইচ, এরপর হচ্ছে মাইক্রোটিকের কিছু রাউটার টাউটার সম্বন্ধে, মডেল টডেল সম্বন্ধে স্টাডি করে গেলা, হ্যাঁ। ওগুলা কোন ক্ষেত্রে কোনটা কাজে লাগে এগুলা একটু স্টাডি করে গেলা, একটু মানে তার সাথে বাজাইলা আর কি, ঠিক আছে। তবে বিশিওর যে মডেল নাম্বার মেনশন করার আগে তুমি না বলাই বেটার, যদি না জানো। জানলে তো নিজের ঢোল ইচ্ছা মতো পিটাইতে পারবা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ঢোল পিটানোর কোশ্চেন আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে যে এইখানে আরেকটা কাভার লেটারের ইয়া দেওয়া আছে বা অ্যাপ্লিকেশন বলা যায়, এটার স্যাম্পল দেওয়া আছে, এটা থেকে দেখে নিও, ঠিক আছে। এইগুলা আর এখান থেকে আর বলবো না। এখান থেকে একটা জিনিস যেটা বলবো সেইটা হচ্ছে, আফটার তোমার ইন্টারভিউ শেষ, তোমাকে বলা হলো যে আমাদের এইচআর থেকে আপনাকে পরবর্তীতে কল করে জানানো হবে, ঠিক আছে। হোয়াট শুড বি ইউর নেক্সট রেসপন্স? জানা, ওইখানে তুমি কি এটা কি জানা জিজ্ঞেস করা ঠিক হবে?
সেই ক্ষেত্রে তোমাকে তাকে ইন্টারভিউয়ারকে মনে রাখার জন্য তুমি কি করতে পারো? না, নট ইন নেগেটিভ ওয়ে, অবভিয়াসলি ইন পজিটিভ ওয়ে। না, তাকে একটা প্রশংসাপত্র পাঠানো। প্রশংসাপত্র মানে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে, ঠিক আছে, আপনার অমুক তারিখে অমুক দিন অমুক ইসের পোস্টের ইন্টারভিউতে আমি অ্যাটেন্ড করছি, আপনার সাথে কথা বলছি, কথা বলে খুব ভালো লাগছে, হ্যাঁ, আমি আপনার এই পজিশনে জব করতে চাই। একটা ফর্মাল ইমেইল, এটা যদি রাইট, বাসায় গিয়ে একটা মেইলটা দিয়ে দিলেন। তার মানে কি হইতে পারে যে ওইখান থেকে 10টা সিভি সিলেক্ট হয়েছে, ফর এক্সাম্পল 50টা সিভি থেকে 10টা সিভি সিলেক্ট হয়েছে, 10টা সিভির মধ্যে আপনার নামটা আছে, আপনার সিভিটা আছে। এখন আপনার সুন্দর এই ইমেলটা তার ইমেল বক্সে যখন গেল, সে খুলে ইমেলটা পড়লো, ছেলেটা তো হেভি স্মার্ট, খুলে তখন আপনার সিভিটা হয়তো 5 নাম্বারে ছিল, 5 নাম্বার থেকে 1 নাম্বারে চলে আসলো আপনার ইমেলটার জন্য, তাই না? এগুলা হচ্ছে কিছু এমসিকিউ কোশ্চেন, এটা হচ্ছে নিজেকে বোঝার জন্য, ঠিক আছে, আমি পুরাটাই দিয়ে দিব না। এটা বেসিক্যালি আমার একজন টিচারের ইএমবি এর লেকচার, সেইখান থেকে তোমাদেরকে স্পেসিফিক করে বিষয়গুলো নিয়ে আসছি, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? শিওর। বলো। অবশ্যই ছবি দিতে হবে, ছবি ইজ আ মাস্ট। কি বললাম এতক্ষণ ইয়াতে ওই সিভি নিয়ে যখন কথা বলছিলাম, কি কি বিষয়গুলো মাস্ট বলছিলাম? ছবি, তারপরে হচ্ছে তোমার হ্যাঁ তোমার এডুকেশন এক্সপিরিয়েন্স থাকলে, তারপরে হচ্ছে তোমার ক্যারিয়ার অবজেক্টিভ, তারপরে হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভটা ফার্স্টে আর কি, এডুকেশনের আগে, হ্যাঁ, তোমার নাম ঠিকানার পরেই তোমার ক্যারিয়ার অবজেক্টিভ, এরপর হচ্ছে এডুকেশন, যদি এক্সপিরিয়েন্স থাকে তারপরে সেকেন্ডে হচ্ছে এক্সপিরিয়েন্স, তারপরে এডুকেশন, আর হচ্ছে তোমার স্কিলস, এরপরে হচ্ছে তোমার পার্সোনাল ইনফরমেশনের ভিতরে ওই যেই বিষয়গুলো হচ্ছে তোমার এই জবের বিষয়ে ফোকাসড, হ্যাঁ। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মেক ইউর সিভি অন দ্য বেসিস অফ জব সার্কুলার, মানে হচ্ছে প্রত্যেকটা জব সার্কুলারের জন্য তুমি আলাদা আলাদা সিভি মেক করবা, ঠিক আছে, যে এমন না যে একটা জব সার্কুলারে মানে একটা সিভি দিয়ে সব জব সার্কুলারে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। হয়তো ফুললি চেঞ্জ না করলেও টুকটাক কিছু বিষয় চেঞ্জ করাটা বাধ্যতামূলক, কারণ হচ্ছে মানে কিওয়ার্ড সার্চ, এখানে ওই যে 80% বা মোর দেন 85% কিওয়ার্ড ম্যাচ করে এইচআর লোকজন ডাকে, সিভিটা ম্যাচ করে দেখো। ওই যে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমার অফিসের জুনিয়রের, মনে আছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, ওকে, এটা কি ক্লিয়ার? মনির কোশ্চেন করছিল না?
আচ্ছা অয়ন, আচ্ছা ক্লিয়ার বিষয়টা? এনিওয়ান এলস, এনি মোর কোশ্চেন? আচ্ছা আমরা তাহলে এই বিষয়ে যদি কারো কোশ্চেন থাকে তাহলে এই বিষয়টা আমি ভিডিও শেষ করে ভিডিওটা অফ করতাম আর কি, এরপরে অন্য ডিসকাশনে যেতাম। সিভি রাইটিং ইন্টারভিউতে আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ সে, হ্যাঁ আচ্ছা কালকে কখন, কখন কোন জায়গায়? তুই একটু অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে রাখ, আর আমি তাহলে চলে আসবো না, আমার এখনো ক্লাসটা শেষ হয় না আর কি নেওয়া। ঠিক আছে আমি তাহলে চলে আসবো না, তুই একটু অ্যাড্রেসটা আমার দিয়ে রাখ, ঠিক আছে? আর কালকে এসে কথা বলবো না। বাইকে না, আমি হয়তো উবারে আসবো বা সিএনজিতে আসবো। আচ্ছা ঠিক আছে, এটা একটু লেখা দিয়ে রাখ, নিউরো সায়েন্স ফার্স্টটা। ঠিক আছে, ঠিক আছে দোস্ত, ঠিক আছে ওকে। হ্যালো, হ্যালো। আচ্ছা তাহলে এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ভিডিওটা অফ করি না।